অস্তিত্বের সংকট বা এক্সিস্টেনশিয়াল ক্রাইসিস থেকে পালানোর চেষ্টা তো আমরা সবাই করি। কিন্তু এই সংকট আর অনিশ্চয়তাকে উদযাপন করার কথা কি কেউ ভেবেছে কখনো? কথাটা বেশ অদ্ভুত শোনালেও আসলেই ভাবার মতো একটা বিষয়। মানে আমরা সাধারণত চাই জীবনের একটা পরিষ্কার ছকে বাঁধা অর্থ থাকুক, কিন্তু অস্তিত্ববাদের জগতে পা রাখলে দেখা যায় সেই চিরচেনা ছকটা আসলে একটা মরীচিকা মাত্র। আর এই গভীর চিন্তাধারাকে কেন্দ্র করেই আমাদের আজকের এই ডিপ ডাইভ। একদম। আমাদের আজকের সূত্রগুলোর মূল কেন্দ্রবিন্দু হল সিমোন দা বোভোয়ারের বিখ্যাত বই দ্য এথিক্স অফ অ্যাম্বিগুইটি। এই বইটিতে মূলত দেখানো হয়েছে কিভাবে আমরা নিজেদের স্বাধীন সত্তাকে স্বীকার করে পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গড়ে উঠতে পারি। সিমন দা বুভওয়ার ছিলেন ফেমিনিস্ট এক্সিস্টেনশিয়ালিজম বা নারীবাদী অস্তিত্ববাদের একজন অন্যতম প্রধান প্রবক্তা। ১৯০৮ সালের ৯ জানুয়ারি জন্মগ্রহণ করা এই ফরাসি দার্শনিকের চিন্তাভাবনা আজও ভীষণ প্রাসঙ্গিক। বিশেষ করে আধুনিক সমাজে মানুষের পরিচয় নিয়ে। ঠিক বলেছেন। আধুনিক সমাজে মানুষের পরিচয় এবং রাজনৈতিক বা অর্থনৈতিক বৈষম্য নিয়ে তার যে ধারণাগুলো, সেগুলো বর্তমান সময়ের অনেক জটিল পরিস্থিতি বুঝতে আমাদের খুব সাহায্য করে। রাইট। তার এই বইটি মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের ডামাডোলের পরপরই লেখা, মানে যখন পুরো বিশ্ব একটা চরম অনিশ্চয়তার ভেতর দিয়ে যাচ্ছিল। আর এই ডিপ ডাইভের লক্ষ্যটাও কিন্তু খুব বাস্তবমুখী। আমরা শুধু ভারী ভারী দার্শনিক তত্ত্ব নিয়ে আলোচনা করব না, অবশ্যই না, বরং এই জটিল তত্ত্বগুলোকে কিভাবে প্রতিদিনের জীবনে কাজে লাগানো যায়, কিভাবে জীবনের এই গোলকধাঁধা থেকে বের হওয়ার একটা পথ তৈরি করা যায়, সেটাই আমরা খুঁজব। তো শুরুতেই বোভোয়ারের দর্শনের একটা মূল জায়গা, মানে এই যে অ্যাম্বিগুইটি বা দ্ব্যর্থবোধকতা, এটা আসলে কি? বোভোয়ার বলছেন, মানুষের অস্তিত্ব মূলত দ্বৈত এবং চিরকাল অনিশ্চিত। জন পল সার্ত্রে একটি ধারণার উপর ভিত্তি করে তিনি দেখান যে আমাদের ভেতরে প্রতিনিয়ত একটা দড়ি টানাটানি খেলা চলছে। আচ্ছা, কিসের দড়ি টানাটানি? একদিকে আছে আমাদের ফ্যাক্টিসিটি, অর্থাৎ এই মুহূর্তে বাস্তবিকভাবে আমরা যা, মানে ধরুন আমাদের অতীত, আমাদের বেড়ে ওঠা বা আমাদের চারপাশের বর্তমান পরিস্থিতি। আর অন্যদিকে আছে ট্রান্সেন্ডেন্স, অর্থাৎ ভবিষ্যতে আমরা যা হতে পারি, আমাদের সেই সীমাহীন সম্ভাবনা। এই দুয়ের মাঝখানের টানাপোড়েনটাই হল অ্যাম্বিগুইটি। ওকে, বিষয়টি একটু খুলে বলা যাক। ধরুন আজকের এই ডিজিটাল যুগের কথাই চিন্তা করি। আমাদের প্রত্যেকের একটা ডিজিটাল ফুটপ্রিন্ট বা অ্যালগোরিদমিক প্রোফাইল আছে, তাই না? হ্যাঁ, একদম। সমাজ, সোশ্যাল মিডিয়া বা আমাদের কর্মক্ষেত্র আমাদের অতীতের কাজ আর ডেটার উপর ভিত্তি করে আমাদের একটা নির্দিষ্ট বক্সে ফেলে দেয়। এটাই হলো আমাদের ফ্যাক্টিসিটি বা বাস্তব অবস্থা। রাইট। কিন্তু একই সাথে আমাদের ভেতরে সবসময় একটা ইচ্ছে কাজ করে, কাল সকালেই হয়তো সবকিছু মুছে ফেলে, চাকরি ছেড়ে দিয়ে সম্পূর্ণ নতুন একজন মানুষ হিসাবে নতুন কোনো শহরে জীবন শুরু করার। ঠিক। এই যে নিজেকে নতুন করে আবিষ্কার করার আকাঙ্ক্ষা, এটাই তো ট্রান্সেন্ডেন্স। অ্যালগোরিদমের খাঁচা আর নতুন কিছু হবার অসীম সম্ভাবনা, এই দুইয়ের মাঝখানের যে অস্থিরতা, সেটাই তো বোভোয়ারের অ্যাম্বিগুইটি। চমৎকার একটা উদাহরণ। এবং এই অস্থিরতা বা টানাপোড়েনটা মানুষকে মানসিকভাবে ভীষণ বিপর্যস্ত করে তোলে আসলে। কেন? স্বাধীন হওয়া তো ভালো জিনিস। ভালো, কিন্তু স্বাধীন হওয়ার মানে হল প্রতিনিয়ত সিদ্ধান্ত নেওয়া, আর সেই প্রতিটি সিদ্ধান্তের দায়ভার সম্পূর্ণ নিজের কাঁধে নেওয়া। সার্ত্র যেমনটা বলেছিলেন, মানুষ স্বাধীন হতে বাধ্য, ইংরেজিতে যাকে বলে কন্ডেম টু বি ফ্রি। কন্ডেমড টু বি ফ্রি। একটা বিশাল সাদা ক্যানভাসের সামনে দাঁড়িয়ে একজন শিল্পীর যেমন ভয় করে, ঠিক তেমনি জীবনের এই বিশাল স্বাধীনতার সামনে দাঁড়িয়ে আমরা আতঙ্কিত হয়ে পড়ি। মনে হয় এত বড় ক্যানভাসে কি আঁকব, যদি ভুল কিছু এঁকে ফেলি? আর এই ভয় থেকেই আমরা পালাতে শুরু করি, কারণ সাদা ক্যানভাসে নিজের মতো করে ছবি আঁকার চেয়ে একটা আগে থেকে ছাপানো কালারিং বুকে রং করা অনেক বেশি সোজা। একদম তাই। সেখানে অন্তত দাগের বাইরে রং চলে যাওয়ার ভয় কাকে না। এ পালানোর মনস্তত্ত্বটা বোভোয়ার খুব চমৎকারভাবে বিশ্লেষণ করেছেন। তিনি দেখান যে আমরা জন্ম থেকেই কিন্তু এই অস্তিত্বের সংকটে ভুগি না। তাই নাকি? হ্যাঁ, শৈশবে আমরা এমন একটা নিরাপদ আবরণের মধ্যে থাকি যেখানে জীবনের কোনো অনিশ্চয়তার মুখোমুখি আমাদের হতে হয় না। বড়রা যা বলে, সমাজ যা শেখায়, আমরা সেটাকেই ধ্রুব সত্য বলে মেনে নিই। মানে আমাদের নিজেদের কোনো ক্যানভাস তৈরি করতে হয় না। ঠিক। কিন্তু সমস্যা শুরু হয় যখন আমরা প্রাপ্তবয়স্ক হই। হঠাৎ করেই যেন সেই নিরাপদ আবরণটা সরে যায়
আমরা বুঝতে পারি জীবনের কোনো পূর্বনির্ধারিত অর্থ নেই, কেউ ওপর থেকে কোনো নির্দেশিকা বা ম্যানুয়াল দিয়ে পাঠায়নি আমাদের। হ্যাঁ, অর্থটা নিজেদেরই তৈরি করতে হবে। আর এই ভয়ঙ্কর বাস্তবতার মুখোমুখি হয়ে মানুষ বিভিন্নভাবে স্বাধীনতা থেকে পালানোর উপায় খোঁজে। ঠিক কিভাবে মানুষ এই স্বাধীনতা থেকে পালায় তার একটা ধারাবাহিক চিত্র বা শ্রেণীবিভাগ বোওয়ার দিয়েছেন। আচ্ছা, প্রথম যে অবস্থাটা তৈরি হয় তাকে তিনি বলছেন দ্য সাবম্যান বা অধস্থন মানুষ। দ্য সাবম্যান। হ্যাঁ, আচ্ছা। এরা হলো সেই শ্রেণীর মানুষ যারা প্রাপ্তবয়স্ক হওয়ার পর স্বাধীনতার এই বিশাল সাদা ক্যানভাস দেখে এতটাই ভয় পেয়ে যায় যে তারা চোখ বন্ধ করে ফেলে, তারা নিজেদের গুটিয়ে নেয়। মানে তারা কোনো সিদ্ধান্তই নিতে চায় না। একদম, তাদের ভেতরে কোনো প্যাশন থাকে না, কোনো কিছুতেই তারা জোরালো মত প্রকাশ করে না। তারা ভাবে কোনো সিদ্ধান্ত না নিলেই হয়তো বেঁচে যাওয়া যাবে। কিন্তু সিদ্ধান্ত না নেওয়াটাও তো একটা সিদ্ধান্ত। তারা যখন গুটিয়ে থাকে তখন তারা খুব সহজেই যে কোনো অন্ধ মবের বা দলের অংশ হয়ে যায়, তাই না? ঠিক তাই, তারা অন্যের হাতের পুতুলে পরিণত হয়। তো এই সাবম্যান অবস্থা থেকে কেউ যদি বেরোতে চায় কিন্তু তারপরও স্বাধীনতার দায়িত্ব নিতে ভয় পায়, তখন সে কি করে? তখন সে পরিণত হয় দ্য সিরিয়াস ম্যান বা গম্ভীর মানুষে। বোভওয়ারের মতে সমাজের প্রায় ৭০% মানুষই এই ক্যাটেগরিতে পড়ে। ৭০%? বাপরে! হ্যাঁ, সিরিয়াস ম্যানরা মূলত ওই কালারিং বুক বা ছাপানো ছকের আশ্রয় নেয়। তারা নিজেদের স্বাধীনতাকে অস্বীকার করে এবং সমাজ, ধর্ম বা রাজনীতির কোনো একটা নির্দিষ্ট পরিচয়কে আঁকড়ে ধরে বেঁচে থাকে। ও, বুঝতে পারছি। তারা হয়তো বলে, আমি একজন কর্পোরেট এমপ্লয়ি, এটাই আমার একমাত্র পরিচয়, অথবা আমি এই নির্দিষ্ট রাজনীতিক দলের আদর্শের বাইরে আর কিছু বুঝি না। তারা ধরে নেয় ওই প্রতিষ্ঠান বা আদর্শটি তাদের জীবনের সব সিদ্ধান্ত নিয়ে দেবে। এর ফলে তাদের আর নিজে থেকে ভাবতে হয় না। কিন্তু যখন কোনো মানুষ বুঝতে পারে যে এই ছাপানো ছকগুলো আসলে ভুয়া, এই রাজনৈতিক বা সামাজিক আদর্শগুলোরও নিজস্ব কোনো পরম সত্য নেই, তখন তো তাদের এই সিরিয়াস ম্যানের মুখোশটা খসে পড়ার কথা। অবশ্যই খসে পড়ে। তখন তারা কোন দিকে যায়? আমার তো মনে হয় এখানেই দ্য নিহিলিস্ট বা নৈরাশ্যবাদীদের জন্ম হয়। একদম ঠিক ধরেছেন। কিন্তু নিহিলিস্টদের নিয়ে আমার একটা পুশব্যাক আছে। বোভুয়ার বলছেন নিহিলিস্টরাও নাকি স্বাধীনতা থেকে পালিয়ে বাঁচতে চায়। কিন্তু নিহিলিস্টরা তো অন্তত ওই সিরিয়াস ম্যানদের মতো অন্ধবিশ্বাসে আটকেনি। তারা তো বোঝে যে জীবনের কোনো পূর্বনির্ধারিত অর্থ নেই। তারা তো এক অর্থে সত্যিটাই দেখছে। নিহিলিস্টরা আংশিক সত্য দেখছে, এটাই তাদের ট্র্যাজেডি। তারা বুঝতে পেরেছে যে জীবনের ক্যানভাসটা পুরোটাই সাদা, এর কোনো পূর্ব নির্ধারিত নকশা নেই। হ্যাঁ, কিন্তু এরপর তারা যে মনস্তাত্ত্বিক সিদ্ধান্তে পৌঁছায় সেখানেই সমস্যা। তারা ধরে নেয় যেহেতু এই ক্যানভাসে আগে থেকে কিছু আঁকা নেই, তার মানে এর কোনো মূল্যই নেই, তাই এখানে কিছু আঁকারও দরকার নেই। ও আচ্ছা। তারা ক্যানভাসটাকে পুড়িয়ে ফেলার সিদ্ধান্ত নেয়। এই যে কিছুই ম্যাটার করে না, এটাকেই তারা একটা চূড়ান্ত আদর্শ বানিয়ে ফেলে। এটাও তাদের এক ধরনের পলায়ন বৃত্তি। তারা জীবনের অর্থহীনতা দেখে এতটাই হতাশ হয়ে পড়ে যে নিজেরা কোনো অর্থ তৈরি করার দায়িত্ব নিতে অস্বীকার করে। ঠিক তাই। তার মানে তারা স্বাধীনতাটাকে স্বীকার করছে, কিন্তু সেটাকে ব্যবহার করতে চাইছে না। এর পরের ধাপে বোভুয়ার এনেছেন দি অ্যাডভেঞ্চারার বা দুঃসাহসী মানুষের কথা। হ্যাঁ, এরা তো আর নিহিলিস্টদের মতো হতাশ নয়। এরা তো সাদা ক্যানভাসে নিজের মতো করে রং ছুটতে ভালোবাসে। এরা নিজেদের স্বাধীনতা দারুণভাবে উপভোগ করে। অ্যাডভেঞ্চারাররা স্বাধীনতা উপভোগ করে ঠিকই, কিন্তু তাদের সমস্যা হলো তারা শুধু নিজেদের স্বাধীনতা নিয়ে ভাবে। মানে স্বার্থপরের মতো। অনেকটা সেরকমই, অন্যের স্বাধীনতার কোনো পরোয়া তারা করে না। তারা ভাবে জীবনটা শুধু তাদের নিজেদের উপভোগের জন্য বা নিজেদের লক্ষ্য পূরণের জন্য। আচ্ছা। কিন্তু বোভোয়ারের দর্শনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়টি আসে এখানেই। তিনি বলছেন, আমরা কখনোই একা সম্পূর্ণ স্বাধীন হতে পারি না। এই পয়েন্টটা আমাদের প্রচলিত চিন্তাধারাকে একেবারেই বদলে দেয়। আমরা তো সাধারণত ভাবি আমার স্বাধীনতা মানে হলো আমি যা খুশি তাই করব, সেখানে অন্য কারোর নাক গলানোর সুযোগ নেই। হ্যাঁ, সবাই সেটাই ভাবে। কিন্তু বোভুয়ার বলছেন সম্পূর্ণ উল্টো কথা। বোভোয়ার বলছেন প্রকৃত স্বাধীনতা বা জেনুইন ফ্রিডম তখনই আসে যখন আমরা অন্যদের স্বাধীনতা নিশ্চিত করি, কারণ আমাদের নিজেদের লক্ষ্য, আমাদের মূল্যবোধ সবই অন্যদের সাথে জড়িত। বুঝতে পারছি। আমরা যদি এমন একটা সমাজ তৈরি করি যেখানে অন্য মানুষরা পরাধীন বা শোষিত, সেখানে আমাদের নিজেদের অর্জনগুলোর কোনো মূল্য থাকে না। রাইট। তাই বিমূর্ত কোনো রাজনৈতিক, ঐতিহাসিক বা সামাজিক আদর্শের চেয়ে রক্তমাংসের বাস্তব মানুষকে সবসময় অগ্রাধিকার দিতে হবে। এই বিমূর্ত আদর্শের বিষয়টা খুব ভয়ঙ্কর।
এই জায়গাতেই আমাদের আজকের সূত্রগুলোতে পর্তুগালের একনায়ক অ্যান্তোনিও সালাজারের গল্পটা উঠে এসেছে। হ্যাঁ, সালাজারের উদাহরণটা এখানে খুব প্রাসঙ্গিক। সালাজার জাতীয় ঐতিহ্য, সংস্কৃতি আর ইতিহাসের নামে বিশাল এক প্রজেক্ট হাতে নিয়েছিলেন। তিনি চেয়েছিলেন পর্তুগালের পুরনো সব ধ্বংসপ্রাপ্ত দুর্গগুলো পুনরায় নির্মাণ করে দেশের অতীত গৌরব ফিরিয়ে আনতে। শুনতে তো খুব মহান একটা কাজ বলে মনে হয়। কিন্তু এই মহান কাজের পেছনের বাস্তব চিত্রটা ছিল একদম অমানবিক। ঠিক, ওভিডোস শহরের প্রাচীন দুর্গটি পুনরায় নির্মাণ করার জন্য সালাজার স্থানীয় একটি ম্যাটারনিটি হাসপাতাল বা প্রসূতি সদনের সমস্ত অর্থ কেড়ে নিয়েছিলেন। ভাবা যায়। হ্যাঁ, গর্ভবতী নারী এবং সদ্যজাত শিশুদের চিকিৎসা সেবা বন্ধ করে দিয়ে সেই টাকা ঢালা হয়েছিল পাথরের দেয়াল গাঁথার পেছনে। কি ভয়ঙ্কর! আবার কমরা শহরের কাছে শিশুদের জন্য একটি বাসস্থানের কাজ চলছিল। সেখানে তিনি এত বেশি টাকা খরচ করে ঐতিহ্যবাহী রাজকীয় ডিজাইনে বাড়ি বানানোর নির্দেশ দেন যে বাজেটের অভাবে মাত্র 4 জন শিশু সেখানে থাকার সুযোগ পায়। আর বাকিরা? বাকি অনাথ শিশুদের রাস্তায় দিন কাটাতে হয়। এটা একটা চরম উদাহরণ যে কিভাবে বিমূর্ত আদর্শের নামে বাস্তব মানুষের ওপর নিপীড়ন চালানো হয়। সালাজার জাতীয় সংস্কৃতি বা ইতিহাসের মতো একটা বিমূর্ত ধারণাকে বড় করে দেখলেন। কিন্তু যাদের জন্য এই সংস্কৃতি সেই রক্তমাংসের বাস্তব মানুষদের জীবনকে তুচ্ছ করে দিলেন, যখনই কোনো রাষ্ট্র, গোষ্ঠী বা প্রতিষ্ঠান অর্থনীতি, জাতীয়তাবাদ বা বিপ্লবের মতো বিমূর্ত আদর্শকে বাস্তব মানুষের বর্তমান জীবনের চেয়ে বেশি গুরুত্ব দেয়, তখনই সেটা নিপীড়নের রূপ নেয়। আমরা কিন্তু আজকে কোনো পক্ষ নিচ্ছি না, শুধু সূত্রগুলোর আলোকে বোভোয়ারের দর্শনটা বোঝার চেষ্টা করছি। একদম ঠিক। এবং বোভোয়ার বলছেন, এই নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানোটাও আমাদের স্বাধীনতারই একটা অংশ। কিছু মানুষ যখন অন্য মানুষের ভবিষ্যৎ নির্ধারণ করে দেয় এবং সেটা জোর করে চাপিয়ে দেয়, তখন সেই অবস্থার বিরুদ্ধে অবস্থান নেওয়া জরুরি। কিন্তু এখানেই আমার মনে একটা নৈতিক দ্বন্দ্ব তৈরি হচ্ছে। যখন নিপীড়ন চরম আকার ধারণ করে, তখন সেই নিপীড়নের বিরুদ্ধে কি সহিংসতা বা ভায়োলেন্স সমর্থনযোগ্য? খুব জটিল প্রশ্ন। কারণ সহিংসতা তো শেষ পর্যন্ত আরেক দল মানুষেরই ক্ষতি করে, তাই না? এতে কি আমরাও সেই নিপীড়কদের মতোই বিমূর্ত কোনো আদর্শের নামে মানুষের ক্ষতি করছি না? এই প্রশ্নটা অস্তিত্ববাদের অন্যতম বড় একটি নৈতিক সংকট। এর উত্তরে বোভোয়ার জন ডসপ্যাসেসের একটি বিখ্যাত উপন্যাস অ্যাডভেঞ্চার্স অফ আ ইয়াং ম্যানের একটি মর্মান্তিক উদাহরণ টেনেছেন। আচ্ছা, সেখানে কি হয়েছিল? উপন্যাসে দেখা যায় কয়েকজন খুনি শ্রমিক ধর্মঘট করার কারণে মিথ্যা অভিযোগে গ্রেফতার হয় এবং তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়। এখন উপন্যাসের মূল চরিত্র, যে কিনা একজন কমিউনিস্ট বিপ্লবী, তার সামনে দুটি পথ খোলা। সেই চাইলে আদালতে একটা আপোষ করে শ্রমিকদের জীবন বাঁচাতে পারে, কিন্তু তাতে শ্রমিকদের আন্দোলনটা আপাতত দুর্বল হয়ে পড়বে। আর দ্বিতীয় পথটা কি? অথবা সে শ্রমিকদের মরতে দিতে পারে। তারা মারা গেলে তারা শহীদ হিসেবে পরিচিত হবে এবং সেই ক্ষোভকে কাজে লাগিয়ে বিপ্লবের আগুনে আরও ঘি ঢালা যাবে, যা ভবিষ্যতে হয়তো হাজারো শ্রমিকের মুক্তি আনবে। কি সাংঘাতিক একটা সিদ্ধান্ত! একদিকে চোখের সামনের কয়েকটা তরতাজা প্রাণ বাঁচানো, আর অন্যদিকে ভবিষ্যতের একটা বিমূর্ত বিপ্লবের স্বার্থে তাদেরকে বলি দেওয়া। উপন্যাসের চরিত্রটি শেষ পর্যন্ত আপিল করে শ্রমিকদের জীবন বাঁচানোর পথটাই বেছে নিয়েছিল। তাই নাকি? হ্যাঁ, এবং বোভোয়ার বলছেন এই সিদ্ধান্তটাই নৈতিকভাবে সঠিক ছিল। কারণ ভবিষ্যতের কোনো বিমূর্ত রাজনৈতিক প্রোপাগান্ডার জন্য বর্তমানের মানুষকে বলি দেওয়াটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। সহিংসতা বা কোনো কঠিন পদক্ষেপ কেবল তখনই সমর্থনযোগ্য যখন তা বাস্তব মানুষকে বাঁচানোর জন্য একদম শেষ উপায় হিসেবে ব্যবহৃত হয়। রাইট। লক্ষ্য হতে হবে স্পষ্ট এবং বাস্তব মানুষের কল্যাণে। কোনো বিমূর্ত ভবিষ্যতের নামে, কাউকে জোর করে শহীদ বানানোর নামে বর্তমানের মানুষকে ব্যবহার করা যাবে না। মানুষ কোনো সিঁড়ি নয় যে তাকে মারিয়ে আমরা কোনো মহান আদর্শের দিকে এগিয়ে যাব। এখানেই বিষয়টা সবচেয়ে আকর্ষণীয় হয়ে ওঠে। মানে এতক্ষণ আমরা যে গভীর দার্শনিক আর রাজনৈতিক আলোচনাগুলো করলাম, এটা তো শুধু বইয়ের পাতায় বা ইতিহাসের ঘটনাতেই আটকে থাকার বিষয় নয়। একদমই না। তো প্রতিদিনের জীবনে আমরা কিভাবে এই দর্শনকে কাজে লাগাতে পারি? আমাদের সূত্রগুলোতে এক্সিস্টেনশিয়াল হাউসকিপিং বা অস্তিত্বের গুজগাছ বলে একটা দারুণ ব্যবহারিক কনসেপ্টের কথা বলা হয়েছে। হ্যাঁ, খুব সুন্দর একটা ধারণা। তো এটা আসলে কিভাবে কাজ করে? এটা কি অনেকটা নিজের ভেতরের জঞ্জাল পরিষ্কার করার মতো কোনো চেকলিস্ট? বিষয়টা অনেকটা সেরকমই।
আমরা যেমন আমাদের ঘরের অপ্রয়োজনীয় জিনিসপত্র ফেলে দিয়ে ঘর গোছাই বা প্রতিদিনের কাজে টু ডু লিস্ট বানাই, ঠিক একইভাবে আমাদের জীবনের মূল লক্ষ্য এবং স্বাধীনতাগুলোরও একটা গোছাগাছ প্রয়োজন। আচ্ছা, প্রথম ধাপটা কি? এই প্রক্রিয়ার প্রথম ধাপ হল একটু শান্ত হয়ে বসে নিজের কাছে সত্যি কোন জিনিসগুলোর মূল্য আছে বা নিজের ভ্যালুস কি তা চিহ্নিত করা। এমন কিছু যা আমাদের নিজেদের কাছে মূল্যবান, সমাজ বা অন্য কেউ আমাদের উপর চাপিয়ে দেয়নি। এটা কিন্তু বলা যতটা সহজ, করা ততটা নয়। কারণ আমরা বেশিরভাগ সময়ে বুঝতে পারি না কোনটা আমাদের আসল চাওয়া আর কোনটা সমাজ আমাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে। একদমই। আর সে কারণেই দ্বিতীয় ধাপটা খুব গুরুত্বপূর্ণ। সেইটা কি? সেই মূল্যবোধগুলোকে বাস্তবে রূপ দেওয়ার জন্য কিছু অর্জনযোগ্য বা অ্যাচিভেবল গোলস নির্ধারণ করা। এমন লক্ষ্য যা ধাপে ধাপে পূরণ করা সম্ভব। আকাশকুসুম কোনো কল্পনা নয়, বরং প্রতিদিনের কাজের মাধ্যমে ছোট ছোট লক্ষ্য পূরণ করা। আর এরপরের কাজটা তো মনে হয় আরও কঠিন। জীবনকে সহজ ও সুশৃঙ্খল করতে এমন সব কাজ, অভ্যাস বা সামাজিক বাধ্যবাধকতা বাদ দেওয়া যা এই লক্ষ্যগুলোর পথে বাধা সৃষ্টি করে। ঠিক বলেছেন। অনেকটা মেরিকন্ডো মেথডে নিজের আত্মাকে গোছানোর মতো। যে কাজগুলো বা যে সম্পর্কগুলো আমাদের স্বাধীনতায় আনন্দ দিচ্ছে না, বরং আমাদের ওই সিরিয়াস ম্যানের মতো কোনো ছকে আটকে ফেলছে, সেগুলো নির্দয়ভাবে ছেঁটে ফেলতে হবে। একদম। এবং সবশেষে এই প্রক্রিয়ার সবচেয়ে জরুরি ধাপটি হল এমন একটি কমিউনিটি বা সাপোর্ট সিস্টেম গড়ে তোলা যেখানে সবার লক্ষ্যগুলো কাছাকাছি এবং সবাই সবার স্বাধীনতাকে সম্মান করে। চমৎকার। কারণ আমরা আগেই আলোচনা করেছি যে অন্যের স্বাধীনতা ছাড়া আমাদের নিজেদের স্বাধীনতা অর্থহীন। এই কমিউনিটি তৈরির মাধ্যমে আমরা মূলত অন্যের স্বাধীনতার সাথে নিজের স্বাধীনতাকে যুক্ত করি, যা বোভেয়ার দর্শনের মূল ভিত্তি। অসাধারণ। আমরা যদি আজকের এই পুরো দীর্ঘ আলোচনার একটা সারসংক্ষেপ টানি, প্রথমত জীবনের অ্যাম্বিগুইটি বা সেই যে ফ্যাক্সিটিসিটি আর ট্যানসেন্ডেন্সের মাঝখানের টানাপোড়েন, সেটাকে ভয় না পেয়ে পালানোর চেষ্টা না করে আমাদের তা মেনে নিতে হবে। এটাই আমাদের সাদা ক্যানভাসের নিজের ছবি আঁকার সবচেয়ে বড় সুযোগ। দ্বিতীয়ত, কোনো বিমূর্ত আদর্শ, তা সে জাতীয়তাবাদ হোক, নিখুঁত রাজনৈতিক মতবাদ হোক বা অন্য যে কোনো ইজম হোক, তার চেয়ে রক্তমাংসের বাস্তব মানুষকে সবসময় বেশি গুরুত্ব দিতে হবে। তৃতীয়ত, কোনো কিছুতেই কিছু যায় আসে না এমন নৈরাশ্যবাদ বা অন্যের তৈরি করে দেওয়া ছকের বদলে নিজের জীবনের অর্থ আমাদের নিজেকেই তৈরি করতে হবে। কে প্রতিনিয়ত সাজাতে হবে, অপ্রয়োজনীয় বোঝা ঝেড়ে ফেলতে হবে এবং অন্যের স্বাধীনতার প্রতি সম্মান দেখিয়ে নিজেদের লক্ষ্য অর্জনের পথে এগিয়ে যেতে হবে। সত্যি বলতে, দর্শনের এত ভারী কিছু বিষয় যে আমাদের প্রতিদিনের জীবনের সাথে, আমাদের সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়ার সাথে এতটা ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, তা আগে কখনো এভাবে ভাবিনি। আসলেই ভাবার মতো। আমাদের সাথে থেকে এই গভীর এবং দীর্ঘ আলোচনায় অংশ নেওয়ার জন্য সকল শ্রোতাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের যদি আমাদের এই ডিপ ডাইভগুলো ভালো লেগে থাকে, তবে ইংলিশি চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনাদের সাপোর্টই আমাদের এ ধরনের আরও নতুন নতুন বিষয় নিয়ে বিশ্লেষণ করতে উৎসাহ যোগাবে। আজকের মতো বিদায় নেওয়ার আগে আমি চাই আমরা সবাই একটি প্রশ্ন নিয়ে একটু গভীরভাবে চিন্তা করি। বোভোয়ারের এই পুরো দর্শনের ওপর ভিত্তি করে বলা যায়, কি হতো যদি জীবনের অর্থ এমন কোনো গুপ্তধন না হতো যা আমাদের মাটি খুঁড়ে বা বই পড়ে খুঁজে বের করতে হবে, বরং এটি এমন কিছু হতো যা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমাদের নিজেদেরই নতুন করে উদ্ভাবন করতে হয়? আগামীকাল সকালে আমাদের প্রত্যেকের নিজস্ব উদ্ভাবিত সেই নতুন অর্থটি কি হতে পারে?